আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ উপসম্পাদকীয়তে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। আমাদের আজকের উপসম্পাদকীয়টির শিরোনাম বিএনপির ভূমিধস বিজয় ও হলুদ সিগন্যাল। উপসম্পাদকীয়টি লিখেছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট এম আব্দুল্লাহ। চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বিবেচনা করা হতো সাবেক বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনকে। তারপরই সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 1996 সালের 12 জুনে অনুষ্ঠিত সপ্তম ও 2001 সালের 1 অক্টোবরের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনকে মোটামুটি বিতর্কহীন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হিসেবে মানা হয়। নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 12 ফেব্রুয়ারি 2026 অভাবনীয়, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল সবাই এর কম বেশি কৃতিত্বের দাবি করতে পারেন। দল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষত সশস্ত্র বাহিনীর নজিরবিহীন নিরাপত্তা, কঠোর নজরদারি, গোলযোগ সৃষ্টির চেষ্টার সঙ্গে সঙ্গে যথাযথ পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এই প্রথম কোনো জাতীয় নির্বাচনে লাশের সারি দেখা যায়নি। দু একটিতে সাময়িক বিঘ্ন ছাড়া কোনো কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করতে হয়নি। একটি গুলিও খরচ না করে বাংলাদেশের মতো রাজনৈতিক সংঘাতময় দেশে জাতীয় নির্বাচন ও গণভোটের বিশাল যজ্ঞ সম্পন্ন করা অবিশ্বাস্যই বটে। 25 বছর কোনো নির্বাচনে জনমতের সত্যিকারের প্রতিফলন হয়নি। গোটা একটি প্রজন্ম এর আগে ভোট দিতে পারেনি। ফলে ভোটাধিকার বঞ্চিত মানুষ একটি ভালো নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। প্রথমবারের মতো ভোট দিতে পেরে তাদের উচ্ছ্বাস ছিল বাঁধ ভাঙা। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিহাস সেরা নির্বাচন উপহার দেওয়ার আশ্বাস দিলে অনেক বিশ্লেষক ঠাট্টা বিদ্রূপ করেছেন। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সংশয়ের পেছনে যৌক্তিক কারণও ছিল। দলবাজ ও ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একটি প্রশ্নহীন নির্বাচন করা কারো কাছেই সহজ মনে হয়নি। কিন্তু সেই অসাধ্যই সাধন করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ও অভ্যুত্থানের পর গঠিত নির্বাচন কমিশন। টালমাটাল পরিস্থিতিতে বিপর্যস্ত দেশে চালকের দায়িত্ব নেওয়া ডক্টর ইউনূস সরকারের 18 মাসের শাসনে সফলতা ব্যর্থতা নিয়ে বিশ্লেষণ হতে পারে, কিন্তু শেষ ভালো যার সব ভালো তার থিওরিতে ইতিহাস সেরা নির্বাচনের জন্য অধ্যাপক ইউনূসের সরকারের নাম বোধ করে সোনালী হরফে লেখা থাকবে। একই সঙ্গে আরেকবার প্রমাণিত হলো সরকার চাইলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। সিদ্ধান্ত গ্রহণে কিছুটা অপরিপক্কতা ও দোদুল্যের পরিচয় দিয়েও শেষ পর্যন্ত নির্বাচন কমিশন উতরে গেছে। নাসির কমিশনও কৃতিত্বের দাবি করতে পারে। সবচেয়ে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে সশস্ত্র বাহিনী। ভোটের আগের রাত ও ভোটের দিন তাদের নিরপেক্ষ ও শক্ত অবস্থান বড় সহিংসতা মুক্ত একটি নির্বাচন উপহার দিয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তার কথা রেখেছেন। তাকে সহ সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাতেই হয়। সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে অন্যান্য বাহিনীরও ইতিবাচক ভূমিকায় থাকতে হয়েছে। নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে 2 দশক পর সরকার গঠন করতে চলেছে বিএনপি। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ইসি 297টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও মিত্র দলগুলো 212 আসন নিয়ে ভূমিধস বিজয় নিশ্চিত করেছে। এটি বিএনপির নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় বিজয়। 2001 সালে 193 আসন পাওয়া ছিল বিএনপির নির্বাচনী রাজনীতিতে বড় সাফল্যের রেকর্ড। এবার সেটি অতিক্রম করে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। নিরঙ্কুশ এই বিজয় পাওয়ায় দল হিসেবে বিএনপিকে এবং তারুণ্যদীপ্ত নেতা তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও বিএনপির অবিস্মরণীয় বিজয় আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হচ্ছে।
বিশ্ব নেতারা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচন এতটা ইতিবাচকভাবে তুলে ধরেনি। মার্কিন সংবাদ মাধ্যম CNN প্রতিবেদনে উল্লেখ করেছে, তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ভোট গ্রহণ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং ভোটাররা স্বাধীনভাবে ভোট দিয়েছেন। কাতার ভিত্তিক আল জাজিরা বলেছে, এ ফল দেশের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান লিখেছে, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণে ত্রয়োদশ নির্বাচনের ফলাফলে প্রভাব পড়তে পারে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বিশ্লেষণে জানিয়েছে, জেনজি নেতৃত্বাধীন আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির জয় আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ বিজয়কে ঐতিহাসিক প্রত্যাবর্তন হিসেবে বর্ণনা করেছে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। শনিবার নির্বাচন কমিশন নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম গ্যাজেটে প্রকাশ করেছে। এখন সংসদ সদস্যদের শপথ গ্রহণের পালা। গণ অভ্যুত্থানের পর বিগত দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। তারপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ফলে সংবিধান অনুযায়ী বিকল্প উপায়ে শপথ গ্রহণ সম্পন্ন করতে হবে। যতটা জানা গেছে, ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। 17 কিংবা 18 ফেব্রুয়ারি এ শপথের সম্ভাবনার কথা জানা গেছে। যেদিন সংসদ সদস্যরা শপথ নেবেন সেদিনই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে পারেন। ত্রয়োদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তারেক রহমান। গঠন করবেন তার নেতৃত্বাধীন প্রথম সরকারের মন্ত্রিসভা। সেদিকেই এখন 36 কোটি চোখ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ছিল 59.44% ও গণভোটে ভোটের হার ছিল 60.84%। গণভোটে হ্যাঁ ভোট পড়েছে 4,82,660,000 আর না ভোট পড়েছে 2,20,71,726টি। শতকরা হিসাবে হ্যাঁর পক্ষে ভোট পড়েছে 68.1% আর না সূচক মতামত এসেছে 31.9%। গোপালগঞ্জের 3টি আসনে না জয়যুক্ত হওয়া এবং সারা দেশে 2.25 কোটি না ভোট আওয়ামী লীগ দলীয় ভোটারদের ব্যাপক অংশগ্রহণ জানান দিচ্ছে। এর সুফল বিএনপি পেয়েছে। বিএনপি একক দল হিসেবে পেয়েছে 209টি আসন, জামায়াতে ইসলামী 68টি আসন, জাতীয় নাগরিক পার্টি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, খেলাফত মজলিস 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1টি, গণসংহতি আন্দোলন 1টি ও গণ অধিকার পরিষদ 1টি আসন পেয়েছে। বিএনপি জোটে জয় করা 80টি আসনে ভোটের ব্যবধান স্বস্তিদায়ক হয়নি। স্বল্প ব্যবধানে জয় পাওয়া এসব আসন বিএনপির জন্য সতর্কবার্তা। আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রমুখ না হলে বা ভোট পুরোপুরি বর্জন করলে অনেক আসনেই ফলাফল ভিন্ন হতে পারত বলে মনে করছেন বিশ্লেষকরা। আবার 12টি আসনে 5,000-এর কম ভোটের ব্যবধানে প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়া বিএনপি প্রার্থীরাও দলীয় কোন্দল ও সমন্বয়হীনতাকে দুষছেন। ত্রয়োদশ নির্বাচন জামায়াতকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। আসনের বিচারে বিএনপি জোট থেকে 1/3 মতো হলেও ভোটের বিচারে জামায়াত পাওয়ার পলিটিক্সে নিজেদের ফ্যাক্টর হিসেবে জানান দিতে পেরেছে। মোট ভোটের শতাংশে বিএনপি ও জামায়াতের ব্যবধান 10% মধ্যে বলে প্রাথমিক হিসেবে জানা গেছে। জাতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত। সর্বশেষ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এককভাবে নির্বাচন করে দলটি আসন জিতেছিল মাত্র 3টি। তারপর আর ভোটের বাজার এককভাবে যাচাই করেনি। এবার এক লাফে আসন 68তে উন্নীত হয়েছে। দূর কিংবা অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় এলেও সুষ্ঠু নির্বাচনে জামায়াতের দ্বিতীয় অবস্থান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা কম। বরং সুশাসন ও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বিএনপির শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ভোটের অঙ্ক তেমনটাই জানান দিচ্ছে। আওয়ামী লীগের দুর্গখ্যাত 30টির মতো আসন এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এবার বিএনপি জয় পেয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে থাকলে এগুলোতে নৌকার জয় ঠেকানো যেত না।
এসব আসন বাদ দিলে বিএনপির আসন সংখ্যা 180টিতে নেমে আসে। আর তীব্র প্রতিদ্বন্দ্বিতার আসনে জামায়াত ভবিষ্যতে ভোট বাড়াতে সক্ষম হলে এবং আওয়ামী লীগ ও বামদের ভোট আলাদা বাক্সে গেলে বিএনপিকে নিশ্চিত ঝুঁকির মুখে পড়তে হবে। বিএনপির দুর্গখ্যাত অনেক এলাকায় জামায়াতের বড় উত্থান ভূমিধস জয় পাওয়া দলটির জন্য সতর্কতামূলক হলুদ সিগন্যাল হিসেবে দেখা যেতে পারে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে একাধিপত্য ছাড়াও ঢাকায় জামায়াত এবার বড় সাফল্য দেখিয়েছে। 15টির মধ্যে 6টি আসন জিতলেও ঢাকা শহরে জামায়াতের পরাজিত প্রার্থীদের অনেকের ভোট সংখ্যায় বিশ্লেষকদের চোখ আটকে যাচ্ছে। জোটের প্রার্থী নাহিদ ইসলামের আসন হিসাবে নিলে 15টির মধ্যে 7টি, আরো 5টি আসনে জামায়াত জোট তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। সামনের সিটি নির্বাচন সহ সম্ভাব্য আন্দোলন সংগ্রামে জামায়াতের এই ভোটাররা যে বড় ফ্যাক্টর হবেন তা উপেক্ষা করলে বিএনপি ভুল করবে। ঢাকার কাছে গাজীপুরে জামায়াত আসন জয় করেছে, যা কারো হিসাবে ছিল না, নির্বাচনী ইতিহাসে কখনো ঘটেনি। বিএনপির নন্দিত মরহুম নেতা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহর আসনে তার সন্তান শাহ রিয়াজুল হান্নান সাবেক শিবির সভাপতি সালাউদ্দিন আইয়ুবীর কাছে ধরাশায়ী হয়েছেন। রাজধানীর উপকণ্ঠ টঙ্গীর পূর্ব, পশ্চিম ও গাছা থানা এলাকায় জামায়াত সমর্থিত অখ্যাত এনসিপি প্রার্থী বাজিমাত করে ধানের শীষকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়েছে। সাভারেও জামায়াতের শক্তিমত্তায় ভর করে এনসিপি প্রার্থীর ভোট সংখ্যা লাখ অতিক্রম করে বিএনপির আগামী রাজনৈতিক পথ চলায় চোখ রাঙাচ্ছে। এটাও মাথায় রাখতে হবে যে জামায়াতের মতো সুসংগঠিত দলের সঙ্গে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের নবগঠিত দল এনসিপি প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে 6 আসন জয় করে চমক দেখিয়েছে। জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিয়ে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। যারা দলটিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন তাদের কপালে ভাঁজ পড়েছে। ভোটের জোট করে সবচেয়ে লাভবান হওয়া দলের নাম এনসিপি। নিজেদের মার্কা শাপলাকলিতে উল্লেখযোগ্য ভোট নির্বাচনী রেকর্ডে যুক্ত করতে পেরেছে। এবি পার্টি আসন জয় না করতে পারলেও 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা গড়েছে বেশ শক্তভাবেই। আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসও জোটের সুফলে 2টি আসন জয় করেছে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট ভোট গ্রহণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ না তুললেও কিছু আসনে ফলাফলে কারসাজির অভিযোগ তুলেছে। এনসিপি বলেছে বিএনপিকে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিতে ফলাফল টেম্পারিং করা হয়েছে। এসব অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। একটি ভালো নির্বাচন কয়েকটি আসনের ভোট গণনা সংক্রান্ত অভিযোগের কালিমায় ম্লান হওয়া কোনো মতেই বাঞ্ছনীয় নয়। পরাজিত হওয়া ঢাকা উত্তরের আমিনুল ইসলাম সহ বিএনপির কয়েকজন প্রার্থীও ফলাফলে অনিয়মের অভিযোগ তুলেছেন। সব অভিযোগই আমলে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত এবং ন্যায্য ফয়সালা হলে সেটাও ইতিবাচক দৃষ্টান্ত হবে। নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। মুন্সিগঞ্জে বিএনপির বিজয়ী প্রার্থীর সমর্থকদের হাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এক যুবক নিহত হয়েছেন। এ নিবন্ধ লেখা পর্যন্ত সারা দেশে অন্তত 200 ঘরবাড়ি ভাঙচুরের খবর এসেছে সংবাদ মাধ্যমে। মুন্সিগঞ্জ, বাগেরহাট, ফেনী, পটুয়াখালী, ফরিদপুর, পাবনা, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঝালকাঠিতে নির্বাচনে পরাজিত দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর অন্তত 117 নেতাকর্মী আহত হয়েছেন। সিরাজগঞ্জে গুদাম থেকে চাল লুটের অভিযোগ উঠেছে। প্রত্যাশিত ফলাফল না পেলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে অতীতের নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসার বার্তা দিয়ে ইতিবাচকভাবে প্রতিপক্ষকে মোকাবিলার কথা ঘোষণা করেছেন। ফলাফল মেনে নেওয়ায় জামায়াত আমির দলের নেতাকর্মীদের ভার্চুয়াল সমালোচনার মুখে পড়তে দেখা গেছে। অবশ্য জামায়াত আমির পরে আরেক প্রেস ব্রিফিংয়ে কঠোর বার্তা দিয়েছেন। জোটের নেতাকর্মীদের ওপর হামলা বন্ধ না হলে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে বিজয়ী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়ে সবাইকে সহনশীল আচরণ ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখতে বলেছেন। কিন্তু তার সেই নির্দেশনা উপেক্ষিত হতে দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আগামী সরকার প্রধান তারেক রহমানকে শুধু নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।
কার্যকর শক্ত বার্তা ও পদক্ষেপ নিতে হবে। তা না হলে এই নির্বাচনকালীন বিরোধের বিষবাষ্প ক্রমেই সমাজ ও রাষ্ট্র অস্থিরতার দিকে ঠেলে দেবে। অবশ্য বিএনপির দলীয় কয়েকজন নবনির্বাচিত এমপি নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সন্ত্রাসে জড়িত কয়েকজনকে পুলিশের সোপর্দ করার ইতিবাচক দৃষ্টান্তও আছে। বিজয়ীরা পরাজিত প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে সহাবস্থানের বার্তা দিচ্ছেন। এটা আরো ব্যাপক ও বিস্তৃত করা জরুরি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে তা নিয়ে বিশ্লেষণ হচ্ছে বিস্তর। রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জগুলো নিয়ে সপ্তাহান্তে বিস্তারিত লেখার আশা রাখি। তবে আজ আশু চ্যালেঞ্জ হিসেবে দলীয় বেপরোয়া নেতাকর্মীদের উপর দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে অপেক্ষাকৃত ক্লিন ইমেজের সৎ ও নির্লোভ নেতাদের বাছাই, উদ্ভূত যে কোনো সংকট উত্তরণে বিরোধী দলের সঙ্গে সংলাপ ও আলোচনার দরজা সবসময় খোলা রাখা, ভিন্নমত ও সমালোচনা ধারণে হজম শক্তি বাড়ানো, পতিত ফ্যাসিবাদী সরকারের খুনি লুটেরাদের বিচার ত্বরান্বিত করা, শহীদ হাদি হত্যার সুবিচার নিশ্চিত করা, সরকারি কর্মচারীদের পে স্কেল ইস্যুটি ঘোট পাকানোর আগে নিষ্পত্তি করা, দ্রুততম সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ন্যস্ত করার মতো বিষয়গুলো স্মরণ করে দিতে চাই। দলগতভাবে বিএনপি রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় বিএনপি সরকারের ওপর সংস্কারের চাপ বাড়বে। ত্রয়োদশ সংসদের শুরুতে 180 দিন একই সঙ্গে জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের ভূমিকা পালন করবে। এটা ঠিক যে জুলাই সনদের কিছু ক্ষেত্রে বিএনপির আপত্তি রয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দেশের স্থিতিশীলতার স্বার্থে উদার মনোভাব নিয়ে সংস্কার এগিয়ে নিতে হবে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে এমন কোনো অবস্থান নেওয়া ঠিক হবে না যা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জাতীয় সংসদকে প্রাণবন্ত তর্ক বিতর্ক ও আলাপ আলোচনার কেন্দ্র হিসেবে গড়ে তুললে রাজপথ উত্তপ্ত হওয়ার ঝুঁকি কমবে। সংবাদ মাধ্যমের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে শহীদ জিয়ার মতো সমালোচকের সঙ্গে বসে কথা বলে বোঝার বা বোঝানোর চেষ্টা করতে হবে নিয়মিত। এর ব্যত্যয় ঘটা মানেই বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা, যা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে তা এগিয়ে নেওয়ার দায়িত্ব সবার হলেও প্রধানত সরকারের, আরো সুনির্দিষ্ট করলে সরকার প্রধানের। অভ্যুত্থান পূর্ব 1.5 দশকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সরকারকে দুর্বিনীত ও ফ্যাসিস্টে পরিণত করেছিল। শুধু বাংলাদেশেই নয়, দেশে দেশে নিরঙ্কুশ বিজয় স্বৈর শাসকের জন্ম দেওয়ার নজির রয়েছে। সংসদে একাধিপত্য রাষ্ট্র পরিচালনা সহজ করলেও এর ঝুঁকিও কম নয়। অনেক ক্ষেত্রেই কর্তৃত্ববাদী হয়ে ওঠার প্রবণতা দেখা যায়। বিএনপি এই ঝুঁকিপূর্ণ প্রবণতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবে বলে আশা করা নিশ্চয় অমূলক হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের উপসম্পাদকীয়টির আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।